ফার্স্টে যেটা এটা হচ্ছে ডোভার মিস্টার থার্ড ইয়ার একটা কবিতা লিখছে হচ্ছে ম্যাথিউ আর্নল্ড। ওকে, তো দেখেন যেহেতু বড় কবিতা তো আপনাদের সবগুলো আসবে না, জাস্ট উপরের স্ট্যান্ডাটা আসতে পারে, মানে সচরাচর এত এত বড় কবিতা আসে না আর কি, জাস্ট ওখান থেকে নির্দিষ্ট কিছু অংশ আসে। তো যদি এটা থেকে আসে উপরে ফার্স্ট স্ট্যান্ডাতে আসবে। ফার্স্ট স্ট্যান্ডা কি বলছে? দ্য সি ইজ কাম টু নাইট, মানে আজকের রাতে সমুদ্রটা অনেকটা শান্ত। দ্য টাইড ইজ ফুল, তবে মানে সমুদ্রের ঢেউ আছে অনেক। দ্য মুন লাইস ফেয়ার, এবং চাঁদেরও আলো আছে। আপন দ্য স্ট্রেটস অন দ্য ফ্রেঞ্চ কোস্ট দ্য লাইট গ্লিমস অ্যান্ড গন, এবং মানে এই যে যে ঢেউয়ের পরে ওপারে যে মানে এই যে যা এই কবিতার স্পিকার সে ম্যাথু আর্নল্ড নিজেই, তার যে স্ত্রী ছিল আর কি মেরি হার্টসিনসন সম্ভবত, তাকে নিয়ে সে ডোভার বিচে ঘুরতে গিয়েছিল, মানে যখন তাদের সেই ওটা কি বা মানে হানিমুনের সময় আর কি। এবং মানে আর ইংল্যান্ড এবং ফ্রান্স একেবারে পাশাপাশি রাষ্ট্র, আর মাঝখানে একটা নদী আছে যেটার নাম হচ্ছে ডোভার নদী। ওকে, সেইখানে কবিতার বেলাবেট বা ওয়াইফকে নিয়ে ঘুরতে গেছিল, তখনই সেইখানে বসে সেই কবিতাটা লিখছে, ডোভার বিচ কবিতাটা। তো উনি ইংল্যান্ডের যে পাশে এই পাশে ছিল, এই পাশে বসে ওপারের ফ্রান্সের পাশ দেখতেছিল আর কি, তাই বলছে যে অন দ্য ফ্রেঞ্চ কোস্ট, মানে ফ্রান্সের যে কোস্ট বা উপকূল, ওইখানে কি লাইটটা জ্বলতে নিপতেছিল আর কি। দ্য লাইট গ্লিমস অ্যান্ড ইজ গন, দ্য ক্লিপস অন ইংল্যান্ড স্ট্যান্ড, এবং মানে পাশে কি ইংল্যান্ডের পাশে মানে আশেপাশে ওখানে পাহাড় টাহাড় ছিল আর কি, তাই বলছে দ্য ক্লিপস অফ ইংল্যান্ড স্ট্যান্ড গ্লিমারিং অ্যান্ড ভাস্ট, মানে বড় বড় আর কি। আউট ইন দ্য ট্রাঙ্ক অল বে, এবং সেই যে যে মানে সেই ডোভার নদীর যে পানি আর কি, এটা শান্তভাবে বয়ে চলতেছিল। কাম টু দ্য উইন্ডো, সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলছে আসো জানালার পাশে এসে বসো। সুইট ইজ দ্য নাইট এয়ার, কারণ রাতটা খুব সুন্দর আর কি। অনলি ফ্রম দ্য লং টাইম অফ স্প্রে হোয়ার দ্য সি মিটস দ্য মুন ব্যালেন্সড ল্যান্ড, মানে কেন বলছে এই যে যে সমুদ্র, সেই সমুদ্রের সাথে যেন চাঁদের আলো মিশে একাকার হয়ে গেছে অনেক দূর পর্যন্ত। লিসেন, শোনো, ইউ হিয়ার দ্য রোটিং রোয়ার, তুমি এখন সমুদ্রের তীরে যে নুড়ি পাথরগুলো থাকে এগুলোর শব্দ শুনতে পাবে, এগুলোর রোয়ার বা গর্জন শুনতে পাবে। অফ ফেবেলস, ফেবেলস মানে নুড়ি পাথর, হুইজ দ্য ওয়েভস ড্র ব্যাক অ্যান্ড ফিলিং, এবং যে নুড়ি পাথরগুলা সমুদ্রের পানির যে ঢেউ ঢেউয়ে মানে সামনে এগিয়ে যায় আবার পেছনের দিকে চলে আসে। এখানে কিন্তু নুড়ি পাথর দ্বারা ইন্ডিকেট করছে কোনটাকে? নুড়ি পাথর দ্বারা ইন্ডিকেট করছে মানুষের বিশ্বাসকে, ধর্মের প্রতি যে বিশ্বাস আর কি। এটা কিন্তু রিলিজিয়ন নিয়ে লেখা একটা কবিতা। আমরা জানি 18th সেঞ্চুরিতে যখন বা 19th সেঞ্চুরির শুরুর থেকে যখন শিল্প বিপ্লব হয় ইংল্যান্ডে, তারপরে চার্লস ডারউইন তার অরিজিন অফ স্পিসিস বা বিবর্তনবাদ সম্পর্কে আলাপ আলোচনা করে, মানুষের মনে ধর্মের প্রতি বিশ্বাস কমে যায়। তখন সেই মানে ওইরকম একটা সময় ম্যাথু আর্নল্ড এই কবিতাটা লিখছে, যখন সে বলছে মানুষের মনে ধর্মের প্রতি বিশ্বাস হচ্ছে ওই রকম নুড়ি পাথরের মতো, যেমন মানে নুড়ি পাথর যেমন হচ্ছে ঢেউয়ের ঝাপটায় সামনে এগিয়ে যায় আবার পেছনের দিকে চলে আসে, আমাদের মনেও ধর্মের প্রতি এরকম বিশ্বাস কখনো থাকে, আবার আমরা অবিশ্বাসী হয়ে যাই। এবং আগে একটা সময় মানুষের ধর্মের প্রতি বিশ্বাস ছিল সমুদ্রের মতো বিশাল, বাট এখন আর ওইরকম মানে ধর্মের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই। এই জন্য এই কবিতার শেষে কবি বলছে যে মানে তার ফিলাভেটকে উদ্দেশ্য করে, এখন যেহেতু আমরা ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছি, সুতরাং যদি আমরা একে অপরকে সত্যিকার অর্থে ভালোবাসি, তাইলে আসলে আমরা যত খারাপ জিনিস আছে সবকিছু থেকে মানে আমরা মুক্তি লাভ করতে পারবো বা আমরা ভালোর পথে থাকতে পারবো। এটা দেখেন যে থার্ড স্ট্যান্স আছে, দ্য সি অফ ফেথ, মানে এই যে যে সমুদ্র, এটা আগে মানুষের ফেথ বা বিশ্বাস ছিল সমুদ্রের মতো বিশাল, ওয়াজ ওয়ান্স আগে ছিল। ট্রু অ্যাট দ্য ফুল অ্যান্ড রাউন্ড আর্থ শোর, লাইক বাট কি লাইক দ্য ফোল্ডস অন অফ এ ব্রাইট গার্ড গির্ডল ফার্ড, বাট নাও আই অনলি হিয়ার ইটস মেলানকলি লং উইথড্রয়িং রোয়ার, কিন্তু আমি এখন শুনি শুধুমাত্র কি মানে সেই দুঃখের কথাবার্তা কি, তাই বলছেন। এরপরে ওই যে উপরে স্ট্যান্সা দেখেন যে at the return of the high strand begin and cease and then again begin with tremulous cadence slow and bring the eternal note of sadness in, মানে এই যে সমুদ্রের ঢেউ এগুলা লেখককে মনে করিয়ে দিচ্ছে কি দুঃখের কথা আর কি। সো আমরা উপরের স্ট্যান্সাতে কি বুঝতে পারলাম যে এই কবিতার স্পিকার সে তার ফিলামেন্টকে নিয়ে মানে ডোভার বিচের ওখানে আসে, সুতরাং আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেই বর্ণনাটাই সে ফার্স্ট স্ট্যান্সায় দিয়েছে আর কি, ঠিক আছে। আর এর পরবর্তী যে স্ট্যান্সা গুলা সেখানে জাস্ট কবি এগুলোই বলতে চাইছে যে আগে মানুষের ধর্মের প্রতি বিশ্বাস ছিল অনেক বেশি, কিন্তু এখন এই শিল্প বিপ্লবের ফলে বা সায়েন্সের উন্নতির ফলে মানুষ ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে, এখন আর মানুষের ধর্মের প্রতি কোনো বিশ্বাস নাই। এই জন্য কবি এই মানে শেষ করছে এইটা পর আর কি, যে যদি আমরা একে অপরকে মানে কবি এখানে তার বিলাবের সাথে ঘটতে কথা, সুতরাং তাকে উদ্দেশ্য করে বোঝে যদি তুমি আমাকে বা আমি তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসি, তাহলে আসলে আমরা যত খারাপ জিনিস আছে। এক মিনিট, একটা ফোন আসছে।
হ্যালো, হ্যাঁ কে? হুম, না ভাই আমাদের কাছে ফার্স্ট ইয়ার কোনো হ্যান্ড নোট নাই, সেকেন্ড ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ওকে। এদের মানে উনি কবিতাটা শেষ করছে একটা এরকম হচ্ছে আশার কথা বলে আর কি, যে যদি আমরা একে অপরকে সত্যিকার অর্থে ভালোবাসি তাহলে এই যে মানে ধর্মের প্রতি আমাদের যে বিশ্বাস এটা কমে গেছে, তারপর আমরা ভালো থাকতে পারবো আর কি। ঠিক আছে, এই হচ্ছে ডুবার বিস কবিতার সারসংক্ষেপ। এবার দেখেন সামারি দিকে লেখা আছে। আর এত বড় কবিতা কিন্তু আসবে না, আসলে এখানকার যে কোনো একটা স্ট্যান্জা আসতে পারে, স্পেশালি ফার্স্ট স্ট্যান্জাটা, অথবা এই যে যে সি অফ ফাইথ এটা আসতে পারে। যাই হোক, তো এখানে সামারিতে কি বলছে, দ্য পোয়েম বিগিনস উইথ এ লাভলি সিন অফ ডোভার বিচ, মানে কবিতা শুরু করছে ডোভার বিচের সুন্দর মানে সৌন্দর্য বর্ণনা করার মাধ্যমে। ইন দ্য মুনলিট টাইট, কখন একটা চাঁদনি রাত। দ্য স্পিকার অফ দ্য পোয়েম পয়েন্টস আউট দ্যাট দ্য সি ইজ কাম, কবি কি বলছে, সমুদ্র শান্ত আর কি। দ্য টাইড ইজ ফুল অ্যান্ড দ্য মুন ইজ ফেয়ার, মানে চাঁদেরও আলো ভালো ছিল এবং মানে সেই সমুদ্রের যে ঢেউ এগুলো ভালোই মানে ছিল আর কি, অ্যাটলিস্ট তাই বলছে। যে ফ্রম হিজ উইন্ডো হি ক্যান লিসেন টু দ্য গ্রাটিং নয়েস অফ দ্য পেবলস ড্রাইভেন বাই দ্য সি ওয়েভস, এবং সে তার জানালা দিয়ে কি শুনতে পারতেছে, এই যে যে হচ্ছে সমুদ্রের ঢেউয়ের জন্য যে নুড়ি পাথরগুলো সামনে পেছনে দিকে এগিয়ে যাচ্ছে সেই শব্দটা শুনতে পাচ্ছে, সেই যে যে রোয়ারটা। দ্য নয়েস অফ দ্য পেবলস ব্রিংস টু দ্য পোয়েটস মাইন্ড অ্যান ইটারনাল নোট অফ স্যাডনেস, এবং এই নুড়ি পাথরের শব্দ তাকে একটা দুঃখের কথা মনে করিয়ে দিচ্ছে। এখানে দুঃখের কথা বলতে কোনটা ইন্ডিকেট করছে, মানুষ ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে এখন যে একটা মানে হতাশার মধ্যে আছে সেই কথাটা ইন্ডিকেট করা হয়েছে কিন্তু এখানে। What's in the second stanza, he mentions that Sophocles, an ancient Greek dramatist, also heard the same sound on the Aegean Sea and was inspired to write plays about him and magic. সেকেন্ড স্ট্যান্জায় কবি কি বলছে, যে সফোক্লেস নামের একজন ব্যক্তি ছিল যে কিনা প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত নাট্যকার ছিল, যেও এই সমুদ্রের তীরে বসে, মানে এখানে বলছে সেই ইজিয়ান সি, ইজিয়ান একটা সমুদ্রের নাম আর কি, যেটা কিনা সেই মানে এথেন্সে আছে আর কি, গ্রিস। ওকে, তো সেই সমুদ্রের তীরে বসে সেও একই রকম এই যে যে সমুদ্র কি নুড়ি পাথরের শব্দ শুনতো এবং মানুষের দুঃখ দুর্দশার কথা তার নাটকে উপস্থাপন করতো, যেমনটা আপনারা সেকেন্ড ইয়ারে পড়ছেন যে হচ্ছে ইদিপাস রেক্স এর মধ্যে। ওকে, সো এখানে কই বলতে যে সপকলের যেমন আগে এই যে যে নুড়ি পাথরে বা সমুদ্রের মানে শব্দগুলা শুনে তাকে যে দুঃখ কষ্টের যে কথা এগুলা নিয়ে তার নাটকগুলা লিখতো, আমি একই রকম ভাবে সেই সমুদ্রের যে কথাবার্তা এগুলো শুনে মানুষের দুঃখ কষ্টের কথা উপস্থাপন করতে, সেটাই মেনলি সেকেন্ড স্ট্যান্জে আছে। সেখানে সে আসলে সপোক্লেসের সাথে নিজেকে কম্পেয়ার করছে। এরপর থার্ড স্ট্যান্জা কি বলছে, থার্ড স্ট্যান্জা হি কম্পেয়ারস রিলিজিয়ন ফেইথ উইথ দ্য সি, যে সে সরি রিলিজিয়াস ফেইথ উইথ, সে এখানে ধর্মের প্রতি বিশ্বাসকে কম্পেয়ার করছে সমুদ্রের সাথে। ওয়ান্স পিপল লিড এ কাম অ্যান্ড কোয়াইট লাইফ, আগে মানুষ কি শান্ত মানে এক কথা অনেক ভালো জীবন যাপন করতো, বাই হোল্ডিং ফার্ম রিলিজিয়াস বিলিভ, কারণ তাদের ধর্মের প্রতি একটা মানে দৃঢ় বিশ্বাস ছিল। দ্য সি অফ ফেথ অফার দেম এ সেন্স অফ সিকিউরিটি, এই ধর্মের প্রতি বিশ্বাসী তাদেরকে একটা নিরাপদ জীবন যাপন করতে সাহায্য করতো, মানে একটা নিরাপত্তা দিত আর কি। বাট নাও দ্য ওয়েবস অফ দ্য সি অফ ফেথ আর উইথড্রয়িং অ্যান্ড অনলি দ্য নেকেড পেবলস আর সিন অন দ্য, কিন্তু এখন ধর্মের প্রতি বিশ্বাস কমে গেছে, শুধুমাত্র এখন সমুদ্রের থেকে নেকেড নুড়ি পাথর দেখা যাচ্ছে আর কি। এটা বলছে দ্য রিলিজিয়াস ফেথ ইজ নো লঙ্গার ওয়ার্কিং অ্যান্ড দ্য সিকিউরিটি অফ রিলিজন ইজ এ লাস্ট থিং অফ পাস্ট, সুতরাং ধর্মপ্রতি বিশ্বাস কিন্তু এখন আর নাই, আর ধর্মপ্রতি বিশ্বাস জাস্ট অতীতের বিষয়, এখন আর আমরা ধর্মপ্রতি কোনো বিশ্বাস করি না বা রাখি না আর কি, তাই বলছে। কিন্তু ফাইনাল স্ট্যান্ডার্ড, সুতরাং শেষ স্ট্যান্ডার্ড কবি কি বলছে, দি স্পিকার ডিরেক্টলি অ্যাড্রেসেস ইজ বেলাভেড, সে তার বেলাভেডকে উদ্দেশ্য করে বলছে, অ্যান্ড আস্ক হার টু বি ট্রু টু হিম, এবং বলছে তুমি সবসময় আমার প্রতি লয়াল বা মানে সৎ থাকবে আর কি। ওকে, হি ওয়ান্টস দ্যাট হার he wants her that people are now as confused as the two opposing armies who are fighting at night, সে বলছে যে এখন মানুষ এমন একটা অবস্থায় আছে যে দুই পক্ষ একে অপরের সাথে ফাইট করতেছে অন্ধকারের মধ্যে, বাট কেউ জানে না কে কাকে হত্যা করছে, মানে অন্ধকারের মধ্যে একে অপরের সাথে ফাইট করছে বাট জানে না বা বুঝতেছে না কে তাদের বন্ধু কে তাদের শত্রু। এই জন্য সে তার বিলাবেটকে উদ্দেশ্য করে বলছে, অ্যাটলিস্ট তুমি আমার প্রতি সবসময় লয়াল থাকবে, না হলে তোমার অবস্থা বা আমাদের অবস্থা ওই যে অন্ধকারে ফাইট করা যোদ্ধাদের মতো হয়ে যাবে। ওকে, এই হচ্ছে কবিতার সামারি। সামারি নিয়ে কোনো সমস্যা দেবে? ওকে, এটা কিন্তু মানে অনেক ভালো একটা কবিতা আর কি, ঠিক আছে, আসতে পারে, অত বেশি ইম্পর্টেন্ট বাট আসার মতো আর কি মোটামুটি। এরপর বলছে সেন্ট্রাল থিম, এই কবিতার থিম কি, তো বলছে সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ দ্য লজ অফ রিলিজিয়াস ফেইথ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, মানে আধুনিক
জগতে বা আধুনিক সময় মানুষের ধর্মের প্রতি যে অবিশ্বাস, সেটাই হচ্ছে এই কবিতার মেইন থিম। তারপর বিগিনস উইথ দ্য হ্যাপি মুড, কবিতাটা খুবই মানে হ্যাপি একটা মুডে শুরু করছে, যেমন সে হচ্ছে চারপাশের ডোবার বেশি চারপাশের কথা বর্ণনা করছে সেভাবে, যে বাট অ্যাজ দ্য পোয়েট, কিন্তু যখনই আমরা কবিতার সামনে দিয়ে আগাই, দ্য পোয়েট ল্যামেন্টস দ্য ডিক্লাইন অফ রিলিজিয়াস ফেথ, সে মানুষের ধর্মের প্রতি অবিশ্বাসের কথা উপস্থাপন করছে, বা মানে বিশ্বাস হারানোর কথা উপস্থাপন করছে। দ্য পোয়েট ল্যামেন্টস দ্য ডিক্লাইন অফ রিলিজিয়াস ফেথ, দ্য সিন অফ ডোবার বিচ ইজ ভেরি বিউটিফুল, মানে বলছে ডোবার বিচ অনেক সুন্দর, বাট দ্য পোয়েট লিসেন্স টু দ্য গ্রাটিং নোয়েজ অফ পেবলস, কিন্তু কবি শুনতে পাচ্ছে কি, সেই যে পেবলস বা নুড়ি পাথরের শব্দ। দিস নয়েজ রিমাইন্ডস হিম অফ দ্য মিজরি অফ হিউম্যান বিংস, এবং এই নুড়ি পাথরগুলোই তাকে, বা নুড়ি পাথরের শব্দগুলো তাকে মানুষের দুঃখ কষ্টের কথা মনে করিয়ে দিচ্ছে বা স্মরণ করিয়ে দিচ্ছে আর কি। তো সফোক্লেস অলসো হিয়ার দ্য সেম সাউন্ড অন দ্য ইজিয়ান, সেই সফোক্লেস যেও সেই এজিয়ান সাগরের তীরে বসে একই রকম দুঃখের কথাবার্তা মানুষের কাছ থেকে শুনতো, বা সেই দেশে নাটক লিখতো আর কি। তাই বলছে যে and his experience of human misery was reflected in his plays, মানে তার মানুষের দুঃখ সম্পর্কে তার যে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, সেগুলো সে তার নাটকগুলোতে রিফ্লেক্ট করতো, উপস্থাপন করতো। দ্য কজ অফ দিস মিজারি ইজ দ্য লস অফ রিলিজিয়াস ফেথ, এবং এই মানুষের দুঃখ কষ্টের কারণ ছিল কি, যে ধর্মের প্রতি বিশ্বাস কমে যাওয়া। ওয়ান্স পিপল লেড এ কাম অ্যান্ড কোয়াইট লাইফ বাই হোল্ডিং ফার্ম রিলিজিয়াস বিলিফ, একটা মানুষ বা আগে মানুষ ধর্মের প্রতি প্রচুর বিশ্বাস ছিল, সুতরাং তারা একটা ভালো জীবন যাপন করতো। দ্য সি অফ দ্য সি অফ ফেথ অফারেড দেম এ সেন্স অফ সিকিউরিটি, কারণ সেই ধর্মের পথটি তাদেরকে একটা সিকিউরিটি, মানে যে বা নিশ্চয়তা প্রদান করতো। But now the waves of the sea of faith are withdrawing and only the naked pebbles are seen on the shore, কিন্তু এখন সেই ধর্মের প্রতি আর মানুষের বিশ্বাস নাই, সমুদ্রের তীরে এখন জাস্ট আমরা কি এরকম ন্যাকেড নুড়ি পাথর থেকে আর কি। দ্য রিলিজিয়াস ফেথ ইজ নো লঙ্গার ওয়ার্কিং অ্যান্ড দ্য সিকিউরিটি অফ রিলিজিয়ন ইজ এ থিং অফ পাস্ট, সুতরাং সবকিছু আসলে শেষ হয়ে গেছে, যারা ধর্মের প্রতি বিশ্বাস, এটা যেন থিং অফ পাস্ট বা অতীতের বিষয়, এগুলো বর্তমানে নাই, মানে আমাদের মধ্যে নাই। তাই বলছে কবি, বিকজ অফ দিস লস অফ রিলিজিয়াস, সুতরাং এই যে ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা, এই জন্য দ্য ওয়ার্ল্ড হ্যাজ টার্ন ইনটু এ প্লেস অফ পেন, চারিদিকে বা দুনিয়াতে আমরা কি দেখি, দুঃখ কষ্ট জরা, যে নোদার জয়, লাভ অ্যান্ড পিস, কোথাও শান্তি নেই, ভালোবাসা নাই। দাস দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ লস অফ রিলিজিয়াস ফেথ, আমি বলতে পারি এই কবিতার মেইন থিম কি, রিলিজিয়াস ফেথ আর যে লস বা অবক্ষয়, সেটা নিয়ে কবি কবিতাটা মূলত লিখছে। এরপর সে কি, কমেন্ট অন দ্য টোন অফ দ্য পোয়েম, কবিতার টোন কি, ওকে। তো টোন কিন্তু অবশ্যই চেঞ্জ হবে আর কি, কারণ ফার্স্ট একরকম ছিল, পরে একরকম হয়েছে। এখানে বলছে দ্য টোন অফ দ্য পোয়েম ইজ মেলানকলিক, কবিতার টোনটা কি, মেলানকলিক একটা টোন এক্সপ্রেস করছে এখানে। ইন দ্য পোয়েম দ্য পোয়েট ল্যামেন্টস দ্য লস অফ রিলিজিয়াস ফেথ, এই কবিতা কবি আসলে মানুষের যে রিলিজিয়াস ফেথের যে লস, অবক্ষয়, সেই কথাটাই সে উল্লেখ করছে। হুইচ ইজ দ্য কজ অফ হিউম্যান মিজারি ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, এবং যেটার জন্য আসলে আধুনিক মানুষরা তারা আসলে এরকম ভাবে দুঃখ কষ্টে বা মিজারিতে ভোগে। তাই বলছে যে ফ্রম হিজ উইন্ডো দ্য পোয়েট ক্যান লিসেন টু দ্য গ্রেটিং নয়েস অফ দ্য পেবলস অন দ্য শিশোর, সে তার জানলা দিয়ে কি এই যে যে হচ্ছে সমুদ্রের তীরে নুড়ি পাথর, সেগুলো শব্দ শুনতে পাচ্ছে, মানে সেগুলো ঢেউয়ের তোড়ে এরকম সামনে এগিয়ে যাচ্ছে, আবার পেছনের দিকে চলে আসছে, সেই শব্দ শুনতে পাচ্ছে। দ্য নয়েস অফ দ্য পেবলস ইজ মিউজিক্যাল, মানে যদিও সেই যে নুড়ি পাথরের শব্দটা সুমধুর আর কি, বা গানের মতো, বাট ইট ব্রিংস টু দ্য পোয়েটস মাইন্ড অ্যান ইটারনাল লট অফ স্যাডনেস, কিন্তু এগুলা কবিকে মনে করিয়ে দিচ্ছে কি, দুঃখ কষ্টের কথা আর কি, চিরস্থায়ী দুঃখ কষ্টের কথা। ইট রিমাইন্ডস হিম অফ দ্য ভায়োলেন্ট অ্যান্ড থ্রেটেনিং প্রসেস, এটা থেকে কি সেই যে মানে একটা ভয়ানক অবস্থার কথা মনে করিয়ে দিয়েছে, বা হিংস্র অবস্থার কথা, যে হুইচ ইজ কোয়াইট অ্যাট ওয়ার্ক ইন নেচার, সেটা কিনা ন্যাচারালি আস্তে আস্তে হয়। দ্য নোট না দ্য সেম নোট অফ স্যাডনেস ওয়াজ এক্সপিরিয়েন্স বাই সফোক্লেস, মানে বলছে লেখক যেমন এখন এই নুড়ি পাথরের শব্দ শুনতে পাচ্ছে, যেগুলো তাকে দুঃখ কষ্টের কথা মনে করিয়ে দিচ্ছে, একই রকম নুড়ি পাথরের শব্দ ইজিয়ান সাগরের তীরে বসে সফোক্লেসও শুনতো, এবং সেগুলো শুনে শুনে সে মানুষের দুঃখ কষ্টের কথা তার নাটক উপস্থাপন করে। তাই বলছে যে it inspired him to write tragic dramas. Sophocles prevails in the modern world because of the lack of religious faith. মানে এখানে বলছে যে সফোক্লেসের মতো কবিও যেন এখন এই আধুনিক জগতে টিকে আছে, ওই যে রিলিজিয়াস ফেথ সেই জন্য, মানে সেটা লসের জন্য আর কি। ইন দ্য পাস্ট, আগে কি হতো, পিপল আর ডেভোটেড টু গড, তারা গডের প্রতি পুরো ডেভোটেড ছিল আর কি, মানে তারা গডকে প্রচুর মান্য করতো, অনুসরণ করতো। যে দেয়ার রিলিজিয়াস ফেথ অফারেড দেম এ সেন্স অফ সিকিউরিটি, ধর্মের প্রতি তাদের এত বিশ্বাস ছিল যে তারা একটা সিকিউর জীবনযাপন মানে অতিবাহিত করতো আর কি। নাওয়াডেজ কিন্তু এখন কি হয়, পিপল হ্যাভ লস্ট দ্য রিলিজিয়াস ফেথ, যে এখন তারা ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে, বিকজ অফ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, কেন, সায়েন্স এবং টেকনোলজির অ্যাডভান্সমেন্টের জন্য, অ্যাজ এ রেজাল্ট, যার ফলে দের ইজ নো জয় লাভ অ্যান্ড পিস ইন দ্য ওয়ার্ল্ড, যে দুনিয়ায় কোনো ইজ ভালো বা হচ্ছে মানে শান্তি, এগুলো কোথাও নাই আর কি। মডার্ন পিপল আর নাও অ্যাজ কনফিউজ দ্য টু অপোজিং আর্মিস হু আর ফাইটিং এট নাইট, আধুনিক মানুষ এখন যেন রাতের অন্ধকারে যুদ্ধরত যোদ্ধাদের মতো। দাস দ্য টোন অফ দ্য পোয়েম ইজ স্যাড, মানে বলতে পারি যেহেতু কবি এখানে সেই মানুষের
হচ্ছে যে মূল্যবোধ, মানুষের যে ধর্মের প্রতি বিশ্বাস, সেটা লস নিয়ে কথা বলছে। সুতরাং এই কবিতার টোনটা কি আসলে একটা মেলানকলিক বা স্যাড একটা টোন। এরপরে বলছে এনালাইজ দ্য পোয়েম এজ এ ড্রামাটিক মনোলগ, এটা ড্রামাটিক মনোলগ কেন সেটা আলোচনা করো। ওকে, তো ড্রামাটিক মানে মনোলগ কাকে বলে? এটা হচ্ছে যে কবিতার একটা ধারণা আর কি, যেখানে আমরা দেখি নাটকীয় ভাবে কবিতাটা শুরু হয় এবং একজন ব্যক্তি তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা মনের যে কথাবার্তা সেটা শেয়ার করে। এটাকে এই জন্য এটা নাম হচ্ছে মনোলগ। মনো মানে এক, লগ মানে ডায়ালগ। তার মানে একজন ব্যক্তি যখন ডায়ালগিং করে না নাটকীয় ভাবে, আর আমরা জানি ডায়ালগ মূলত নাটকেই থাকে, সুতরাং সেই টেকনিকটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ এবং এটা কবিতার একটা শাখা বা ধরন। মেথিউ আর্নল্ড, তারপরে টেনিসন, এরপরে হচ্ছে রবার্ট ব্রাউনিং, এরা হচ্ছে এই ধাঁচের সবচাইতে উল্লেখযোগ্য যারা ড্রামাটিক মনোলগ, স্পেশালি রবার্ট ব্রাউনিং। ঠিক আছে, তো দেখেন কি বলছে, দ্য ড্রামাটিক মনোলগ, যে দ্য ড্রামাটিক মনোলগ ইজ এ ফর্ম অফ পোয়েট্রি, এটাকে কবিতার একটা ধরন বা একটা শাখা। এরপর বলছে যে ইন হুইচ, যেখানে এ পারসন এক্সপ্রেসেস হিজ থট অ্যান্ড ফিলিং, যে একজন ব্যক্তি সে তার থট বা ফিলিং শেয়ার করে মূলত, হুইচ আর আপারমোস্ট ইন হিজ মাইন্ড টু অ্যানাদার পারসন হু রিমাইন্ড সাইলেন্ট, মানে তার সামনে আরো ব্যক্তিবর্গ থাকে আর কি, এক বা একাধিক ব্যক্তিবর্গ থাকে কিন্তু তারা সবসময় সাইলেন্ট বা চুপ থাকে। ওকে, যেমন আমি মনে করেন আমার আবেগ অনুভূতি শেয়ার করতেছি, বাট আপনি লিসেনার, আপনি টোটালি চুপ থাকবেন। এটাকে বলা হয় ড্রামাটিক মনোলগ। মানে অবশ্যই এই মানে লিসেনার যারা তারা চুপ থাকবে, বাধ্যতামূলক থাকবেই তারা, এটাই হচ্ছে নিয়ম। বলছে দিস পোয়েম ইজ এ ড্রামাটিক মনোলগ বিকজ ইন দিস পোয়েম দি স্পিকার অ্যাড্রেসেস এ সাইলেন্ট লিসেনার। এই কবিতাটাও কি একটা ড্রামাটিক মনোলগ, কারণ এই কবিতাটা যে লিখছে সে একজন ব্যক্তি এবং যাকে উদ্দেশ্য করে মানে এখানে সে কথাবার্তাগুলো বলছে সে একজন ব্যক্তি এবং সে পুরো সাইলেন্ট আর কি। আর আমরা কি জানি এই কবিতার স্পিকারকে মেথু আর্নল্ড নিজেই, এবং এই কবিতার লিসেনারকে তার যে ওয়াইফ ছিল আর কি সে, এবং সে চুপ ছিল। আমরা কিন্তু কবিতার কোথাও তার একটা কথাও পাইনি। বলছে দ্য ড্রামাটিক মনোলগ ইউজেস দ্য ফার্স্ট পার্সন আই হুইচ স্ট্যান্ডস ফর দ্য পার্সন, মানে এখানে কবি আই স্পিকার ইউজ করছে, মানে ফার্স্ট পার্সন স্পিকার, যে ডিফারেন্ট ফ্রম দ্য পোয়েট। ইন দিস পোয়েম দ্য স্পিকার ইজ নট দ্য পোয়েট, হি ইজ এ ডিপলি রিলিজিয়াস পার্সন, মানে কবি এই কবিতা শুধুমাত্র সে নিজের কথা বলে নাই কিন্তু, ওকে, মানে সে সবাইকে উদ্দেশ্য করে বলছে আর কি, বা সে নিজের মাধ্যমে সবার কথা বলছে, তাকে ইন্ডিকেট করা হয়েছে, এবং সে অনেক ধার্মিক একজন ব্যক্তি। দ্য লিসেনার ইন দ্য পোয়েম ইজ দ্য বিলাভেড অফ দ্য স্পিকার, যে কবিতার লিসেনারকে যে স্পিকার তার যে ভালোবাসার মানুষ বা বিলাভেড আর কি, মানে ইনডিরেক্টলি এখানে হচ্ছে সে মেথু আর্নল্ডের যে ওয়াইফ ছিল আর কি সে। এবার কি বলছে থ্রু আউট দ্য পোয়েমে, পুরো কবিতা জুড়ে হি কিপস সাইলেন্ট, সে টোটালি চুপচাপ বা সাইলেন্ট আর কি। দ্য ড্রামাটিক মোনোলগ ডিলস উইথ দ্য ক্রিটিক্যাল মোমেন্ট অফ দি স্পিকার, আমরা জানি একটা ড্রামাটিক মোনোলগ একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করা হয়, এখানেও কিন্তু একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা কি লস অফ রিলিজিয়াস ফেথ। In the poem, the critical situation is the loss of religious belief, who is the speaker laments in the poem, মানে যেটার জন্য কবিতা কবি শোক করছে। Thus, the poem is a dramatic monologue, আমরা বলতে পারি এটা একটা ড্রামাটিক monologue, কারণ একটা ড্রামাটিক monologue একজন সিঙ্গেল ব্যক্তি কথা বলে, এখানে একজন সিঙ্গেল স্পিকার কথা বলছে, এবং সাইলেন্ট মানে যারা লিসেনার তারা পুরো সাইলেন্ট থাকে, এখানেও সাইলেন্ট আছে, এবং একটা সিরিয়াস টপিক নিয়ে ডিল করে, এখানেও সিরিয়াস টপিক নিয়ে ডিল করা হচ্ছে। সো নির্দ্বিধায় বলতে পারি এটা একটা ড্রামাটিক monologue। অথবা এভাবেই আসতে পারে যে এই কবিতার জেনারিক ফর্ম কি, তো তখন আমরা কিভাবে লিখবো যে এই কবিতার জেনারিক ফর্ম হচ্ছে ড্রামাটিক মনোলগ, দেন এটা লিখলে হয়ে যাবে। ওকে, এরপর রাইম স্কিম কি, দ্য পোয়েম কনসিস্ট অফ 37 লাইন্স ডিভাইডেড ইন্টু 4 স্ট্যান্জা, কত 37টা লাইন আছে এবং টোটাল 4টা স্ট্যান্জা, ইজ কন্টেইনিং 14, 6, 8, 9 লাইন, মানে প্রত্যেকটা ফার্স্ট স্ট্যান্জা 14 লাইন, পরটা 6 লাইন, পরটা 8 লাইন, পরটা 9 লাইন আছে। দ্য লাইনস হ্যাভ নিদার রেগুলার মিটার নর রেগুলার রাইম স্কিম, এবং কোনো স্ট্যান্জায়ও রেগুলার রাইম স্কিম নাই আর কি, রেগুলার মিটারও নাই। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স, এটা আসলে ফ্রি ভার্সে লেখা হয়েছে। ওকে, মানে আমরা যাকে বলি মুক্তাক্ষর ছন্দ। এবার বলছে যে দো দেয়ার ইজ এন আয়াম্বিক স্ট্রেশন, আচ্ছা মানে এটা অত বেশি ইম্পর্টেন্ট না, যেহেতু এখানে রাইম স্কিম নাই, সুতরাং এই টাইপের কোশ্চেন সচরাচর এই কবিতা থেকে আসবে না। ঠিক আছে, আসলে আসতে পারে জেনারিক ফর্মকে, অথবা এটা একটা ড্রামাটিক মনোলগ কিনে সেটা আলোচনা করো, এটা স্কিপ করতেছি। এরপরে 15 নম্বর কি বলছে, ইমেজ অফ দ্য সি ইন দ্য পোয়েম, এটা এভাবে আসবে না, আসতে পারে ইমেজারি। ওকে, এরপরে হচ্ছে 16 নাম্বার আছে, এটা ইম্পর্টেন্ট আছে। কোনটা? রাইম স্কিমে তো কয়েক লক্ষ কোটি হইতে পারে, মানে এটা হচ্ছে লেখক জানে যে রাইম স্কিম কত ধরে, এরকম কোন স্পেসিফিক কোন ই নাই যে রাইম স্কিম এরকমই হইতে পারে। না না, রাইম স্কিম এটা যে কোনো কিছু হইতে পারে, বাট আপনার সনেটের মধ্যে স্পেসিফিক থাকে যে এই সনেটে এইরকম রাইম স্কিম এটা হয়, বাট রাইম স্কিম সেটা লেখক যা ইচ্ছা খুশি তাই লিখতে পারে।
না না না, ওটা রাইম স্কিম নেই, বরঞ্চ ওইগুলোর মধ্যে রাইম স্কিম থাকে অনেক সময়, স্পেশালি সনেটের ক্ষেত্রে। যেমন শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম এ বি এ বি সি ডি সি ডি এফ ই এফ জি জি। এরপরে আপনার ট্রাকান সনেটের রাইম স্কিম হচ্ছে মূলত হয় এ বি বি এ বি বি এ সি ডি ই সি ডি ই, অথবা সি ডি সি ডি সি ডি, এরকম। আবার হচ্ছে আপনার যে এটা আছে হেরোইক কাপলেট, ওখানকার রাইম স্কিম হয় মেইনলি এ এ এ এ এ এ এ এ, মানে এরকম টাইপের সবসময় এ থাকে। তো এগুলো হচ্ছে ওই যে যে জেনারিক ফর্ম গুলা থাকে সেই ফর্মের মধ্যে থাকে, কিন্তু রাইম স্কিমের কখনো কোনো এরকম মানে হয় না যে রাইম স্কিম এরকম হবে এরকম হবে, এরকম কোনো কিছু হয় না, ঠিক আছে? বরং এক একটা জেনারিক ফর্মের এক এক ভ্যারিয়েশন রাইম স্কিম হয়, বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন, শুনুন আমরা কি বলছে, কমেন্ট অন দা পজিশন অফ দ্য পয়েন্ট, মানে কথা অথর্স পজিশন আর কি। তো বলছে দ্য পজিশন অফ দ্য পয়েন্ট ইজ সাবজেক্টিভ, এটাকে একটা সাবজেক্টিভ পয়েন্ট। এরপর বলছি ইন দ্য পোয়েম হি ডিসক্রাইবস দ্য বিউটিফুল সিন অফ ডরওয়েজ, মানে কবিতার শুরুতে কবি সে ডোবারবিশ সম্পর্কে পুরোপুরি আলোচনা করছে। হি হিয়ার্স দ্য নয়েজি সাউন্ড অফ দ্য পেবলস ড্রাইভেন বাই দ্য শিপ, সে সমুদ্রের মানে ঢেউয়ের জন্য যে পেবল গুলো উড়ে যাচ্ছিল সেই শব্দ শুনতে পাইছে, সেটা সে আলোচনা করছে। ইন দ্য নয়েজি সাউন্ড অফ দ্য পেবলস হি হিয়ার্স দ্য ইটারনাল নোট অফ স্যাডনেস হুইচ রেফার টু মিজারি অফ হিউম্যান বিংস, যে সে সেই যে যে মানে পাথরের ধ্বনি গুলো তাকে দুঃখের কথা মনে করিয়ে দিচ্ছে আর কি, যে মানুষ এখন কতটা দুঃখে আছে। দ্য কজ অফ দ্য হিউম্যান মিজারি ইজ দ্য লস অফ রিলিজিয়াস ফেথ, এবং মানুষের দুঃখের কারণ কি? ধর্মের প্রতি অবিশ্বাস। এরপর বলছে ইন দ্য পাস্ট পিপল আর রিলিজিয়াস, যে অতীতে মানুষ অনেক ধার্মিক ব্যক্তি ছিল। রিলিজিয়াস ফেথ অফারেড দেম এ সেন্স অফ সিকিউরিটি, এবং ধর্মের বিশ্বাসের জন্য আসলে তারা একটা সিকিউর জীবনযাপন অতিবাহিত করতে পারে। দ্য রিলিজিয়াস ফেথ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড ইজ সেইকেন, কিন্তু আধুনিক মানুষের ধর্মের বিশ্বাসটা অনেকটা কমে গেছে, শেকড হয়ে গেছে, লেস হয়ে গেছে। দে হ্যাভ লস্ট দেয়ার ফেইথ ইন গড, তারা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে। ফর হুইচ, যার ফলে দে ল্যাক জয়, যে তাদের মধ্যে কোনো এরকম মানে আনন্দ নাই, লাভ নাই, পিস নাই, এগুলা। দ্য পোয়েট সাজেস্ট দ্যাট ম্যান নিডস টু টার্ন টু লাভ ইন অর্ডার টু রিকভার ফ্রম দিস সিচুয়েশন। কবি বলছে যে মানুষ যদি এখন একে অপরকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাহলেই তারা আসলে এরকম রিকভার করতে পারবে বর্তমান অবস্থা থেকে। সো দ্য পোয়েট আস্ক হিজ বেলাভেড টু বি ট্রু অ্যান্ড সিনসিয়ার টু হিজ, এই জন্য কবিতার বেলাভেডকে বলছে তুমি আমার প্রতি সবসময় সিনসিয়ার থাকো, সচেষ্ট থাকো, ওকে, বা সৎ থাকো। এরপর বলছে যে ইফ দেয়ার ফল, যদি আসলে আমরা মানে মিথ্যাবাদী হয় বা এক কথা একে অপরের প্রতি এরকম ভাবে লয়াল না থাকি, দে ক্যান নট লিভ হ্যাপি লাইফ, আমরা মানে এরকম সুখী বা শান্তিপূর্ণ জীবন যাপন, মানে আমাদের মধ্যে ধর্মের বিশ্বাস তো নাই, যদি লাভও না থাকে, তাহলে আসলে আমরা একটা জঘন্য জীবন যাপন করবো। এই জন্য বলছে অ্যাটলিস্ট যেহেতু ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছি আমরা, বাট অ্যাটলিস্ট যেন আমরা একে প্রতি লয়াল থাকি আর কি, ওকে, সৎ থাকি। যে হি টেলস হার দ্যাট দ্য ওয়ার্ল্ড লুকস ভেরি চার্মিং অ্যাপারেন্টলি, কবি এখানে বলছে যে ওয়ার্ল্ড অনেক সুন্দর, বাট ইন রিয়েলিটি ইজ অ্যান ইলুশন, কিন্তু আসলে এটা একটা ভ্রম আমাদের, আসলে জগৎটা খুব জঘন্য টাইপের। টু হিম নাথিং বাট লাভ ইজ ট্রু, সে বলছে সব মানে ভালোবাসা ছাড়া সবই আসলে মিথ্যা। অনলি ট্রু লাভ ক্যান সাস্টেইন দেয়ার স্পিরিট ইন এ ওয়ার্ল্ড হোয়ার পিপল আর কনফিউজড লাইক সোলজার্স হু ফাইট ইন দেয়ার রাইজে, শুধুমাত্র ভালোবাসাই আমাদেরকে এখন এরকম একটা কনফিউজিং ওয়ার্ল্ডে টিকিয়ে থাকতে সাহায্য করতে পারে, ওকে, কারণ আমরা এখন সেই মানে রাতের অন্ধকারে যুদ্ধরত যোদ্ধাদের মতো অবস্থায় আছি। অল দিস আর দ্য ভিউস অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য পজিশন, এবং ওই লাস্টে আবার ভুল লিখছে কেন, আচ্ছা যাই হোক, মানে এখানে বলছে যে এই সমস্ত কথাবার্তা কবিতার পার্সোনাল আঙ্গিকে বলছে, সো এটা কি একটা সাবজেক্টিভ পয়েন্ট, ওকে। এখানে লাস্টে ভুল লেখা আছে, এই যে লেখা আছে অবজেক্টিভ, বরঞ্চ এটা সাবজেক্টিভ হবে। আর লাস্টে কি আছে, উই আর না, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা এটা লাগবে না, ওকে। তো এই হচ্ছে মোটামুটি টু ভার্বিস কবিতাটা সম্পর্কে যে সারসংক্ষেপ। এটা আসলে কি এখন কি লিখতে পারবেন ভাইয়া টু ভার্বিসটা? আচ্ছা, এর পরেরটা দেখেন, এর পরেরটা ছিল হচ্ছে কি টু হিজ কয় মিনিট, অত বেশি ইম্পর্টেন্ট না, এটা অনেক বড় একটা কবিতা, সবগুলা ইম্পর্টেন্ট না। ফার্স্ট স্টেজটা আমরা হবে। আচ্ছা, এটা অত বেশি না, করুন। এরপরে কোনটা ছিল, এরপরে আছে লন্ডন 1802 উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা তো আমরা মনে হয় পড়ছি, তাই না? এরপরে ব্রেডস দে আর দ্য ম্যান, স্যার ওয়াল্টার স্কট, এটা দেখি, ব্রেডস দে আর দ্য ম্যান, ওইটা এটা আছে কিনা আমার কাছে।
Delighting disorder, my mistresses, the sun rising, the tiger, London, Jack, yes, breeds there the man, solitary reaper, London, she dwelled among grandfather, patriotism, patriot, lead on the swan, a gift of trade, scholars, tired beauty, to the fiddle, they be proud, global interview in the garden of love, lullaby, devices, I don't know, shall I compare the stopping by words? How do I love thee when you are old? Ozymandias, Ozymandias when you are old. On his blindness, or the mind is wicked. Yes, না এটা নাই নাকি পাবো the lamp poison to the tiger, red rose to the police let not become Mary's. Take under the greenwood tree, my mistress eyes. Shall I compare the break to say breathe dear the man, the tiger, the lamp, poison tree, London, London, sweet and sure. When you are old, on fine. তারপরে হচ্ছে how do I love the patriotism, the road not taken, music love, feeling patriot, stopping by words, dream, when, crab days and youth, and Chapman summer, Chapman summer, and nobody who are young and Diaz, river beach, a metric of, না এটা নাই আচ্ছা এরপরটা দেখেন এরপরটা কি আছে দ্য সলিটারি রিভার এটা মোটামুটি এটা পড়ি এটা আছে সলিটারি রিভার না সলিটারি রিভার এটা ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা দেখেন আমি ছবি দিয়েছি ওকে আচ্ছা তো কবিতার নাম হচ্ছে সলিটারি রিপার মানে দা সলিটারি রিপার সলিটারি শব্দ অর্থ নির্জন বা একাকী বা চুপচাপ আর রিপার শব্দের অর্থে কি রিপার শব্দ যে শস্য মাড়াই করে আর কি ওকে তো কি বলছে বিহোল্ড হার তাকে ধরো সিঙ্গেল ইন দ্য ফিল্ড মানে সে কিনা ফিল্ডে একা আছে ইউন সলিটারি কি হাইল্যান্ড ল্যাশ ল্যাশ শব্দের অর্থ বোঝায় হচ্ছে পুরুষ আর কি ওকে মানে এখানে বলছে যে নির্জন বালক আছে তাকে ধরো আর কি রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেলফ যে নিজে কি করতেছে মানে শস্য মাড়াই করতেছে এবং গান গাচ্ছে স্টপ দে হেয়ার অর জেন্টলি পাস মানে হয় তাকে থামাও অথবা তাকে অতিক্রম করে যাও অ্যালোন শি কাটস অ্যান্ড বাইন্ডস দ্য গ্রিন সে কি করতেছে শস্য বাঁধতেছে কাটতেছে ইত্যাদি ইত্যাদি অ্যান্ড সিংস এ মেলানকোলি স্টোন এবং সে একটা দুঃখের গান গাচ্ছে ও লিসেন তাকে মানে ও ওহে শোনো ফর দ্য ভেল প্রোফাউন্ড ইজ ওভারফ্লোয়িং উইথ দ্য সাউন্ড মানে তার গান যেন সব জায়গায় ছড়িয়ে আছে আর কি তার মানে আমরা ফার্স্ট দেখলাম যে একজন লোক সে কি করতেছে মানে একটা মেয়ে মেনলি সে শস্য কাটতেছে এবং সে তার মনের যে আবেগ অনুভূতি আর কি দুঃখের কথাবার্তা তার যে গানের মাধ্যমে এক্সপ্রেস করতেছে আর সে তার যে কথাবার্তা এগুলো সব জায়গায় ছড়িয়ে গেছে এরকম একটা অবস্থা কবি কবিতার উপস্থাপন করছে এ বলছে টু নাইটিঙ্গেল ডিড এভার চ্যান মানে তার গান এত সুন্দর যে নাইটিঙ্গেল পাখি এত সুন্দর করে বা নেই গায়ক পাখি যেটা সে এত সুন্দর করে মানে গান গাইতে পারে না মোর ওয়েলকাম নোটস টু ওয়ারি ব্যান্ডস অফ ট্রাভেলার্স ইন সাম শারি হাউন্ড অ্যামাং অ্যারাবিয়ান স্যান্ডস মানে এখানে বলছে যে তার গান এই যে অ্যারাবিয়ান যে মরুভূমি বা স্যান্ড মানে ভালো বলতে যে ডেজার্ট বা মরুভূমি আছে সেটাকে ইন্ডিকেট করছে যে সে মানে সেখানকার পাখিরাও যেন হচ্ছে তার গান শুনতে পায় মানে তার গান এতটা ভালো বা মিষ্টি যে ওই যে অ্যারাবিয়ান স্যান্ডের যে পাখিরা আছে তারাও যেন শুনতে পায় তাই বলছে যে এ ভয়েস থ্রিলিং নেভার ওয়াজ হিয়ার্ড মানে তার ভয়েসটা এত থ্রিলিং যে মানে যেন আমরা আগে কখনো শুনি না এগুলা ইন স্প্রিং টাইম ফ্রম দ্য কাক্কস বার্ড যেন সেটা স্প্রিং এর সময় কাকু পাখি মানে কোকিল পাখি গান গাইতেছে ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য সিস অ্যামাং দ্য ফার্থেস্ট এভরিডেস মানে তার গান যেন
এই যে যে সমুদ্রের যে সাইলেন্স বা নীরবতা, এগুলো সব যেন ভেঙে দিচ্ছে, মানে কথা তার গানটা সব জায়গায় ছড়িয়ে গেছে, সে অনেক সুন্দরভাবে হচ্ছে গান টান করে আর কি, তাই বলছে। এরপর বলছে উইল নো ওয়ান টেল মি হোয়াট শি সিংস। এরপর কবি জিজ্ঞেস করছে আমাকে কেউ বলবে যে সে আসলে কি নিয়ে গান গাচ্ছে। পারহ্যাপস দ্য plenty numbers flow for old unhappy far off things and battles long ago। হতে পারে সে যে সমস্ত ব্যক্তিবর্গর আগে ছিল, তারা ফাইট করে মারা গেছে, তাদেরকে নিয়ে হয়তো সে গান করতেছে। যে অর ইট ইজ সাম মোর হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। অথবা হতে পারে সে কোনো মানে কোমল বা ভালো মানে জীবনের ভালো দিক টিক নিয়ে গান গাচ্ছে, হাম্বল যে জিনিসগুলো আছে মানে নরম কোমল বা ভালো জিনিস আর কি, সেগুলো নিয়ে হতে পারে সে গান গাচ্ছে। সাম ন্যাচারাল সরোস লস অথবা মানে মানুষের দুঃখ কষ্ট নিয়ে গান গাচ্ছে, দ্যাট হ্যাজ বিন অ্যান্ড মেবি ইট অ্যাগেন, মানে হতে পারে এটা বা অন্য কোনো কিছু আর কি, এই টাইপেরই। হরেভার দ্য থিম দ্য মেইডেন স্যাং, মানে সে যে গানই হোক মানে যে টাইপের গানই হোক সে গেয়ে থাকুক, অ্যাজ ইফ হার সং কুড হ্যাভ নো এন্ডিং, মানে তার গানের যেন কোনো শেষ নাই। আই স হার সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক, আমি যেন তাকে দেখলাম সে কাজ করতেছে আর গান গাইতেছে। অ্যান্ড ওভার দ্য সিঙ্গিং না সিকেল বেন্ডিং আই লিসেন মোশনলেস অ্যান্ড স্টিল, আমি যেন তার গান শুনে মানে নিশ্চুপ বা নিশ্চল হয়ে গেলাম, মানে আমি একটা চুপচাপ তার গান শুনতেছিলাম। অ্যান্ড অ্যাজ আই মাউন্টেড আপ দ্যার, এবং যখন আমি পাহাড়ের উপর উঠলাম, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হিয়ার্ড নো মোর, আমি আমার মনের মধ্যে মানে ওই যে যে মেয়েটার গানটা আমি শুনছি, এটা আমি আমার মনের মধ্যে এমনভাবে গেঁথে নিয়েছি যে হয়তো একটা সময় আসবে আমি এই গানটা আর মানে আমার হৃদয়ে ধরে রাখতে পারবো না, কোথায় এটা শেষ হয়ে যাবে আর কি। ওকে, সেই হচ্ছে দ্য সলিটারি রিভার, মানে একটা মেয়ে যে কিনা শস্য কাটার সময় তার যে গান সেটা গাচ্ছিল, এবং তার গান যে অনেক ভালো সেটাই মেনলি এই কবিতা উপস্থাপন করছে। ঠিক আছে, তো সামারি দেখেন কি বলছে। দেয়ার ইজ এ কি হাইল্যান্ড গার্ল, শি ইজ অ্যালোন ইন দ্য ফিল্ড, মানে এখানে একটা মেয়ের কথা বলছে এবং যে একাকী ছিল ফিল্ডে। শি ইজ কাটিং অ্যান্ড বাইন্ডিং ক্রপ, সে শস্য কাটতেছিল, অ্যান্ড সিঙ্গিং এ মেলানকোলি সং, একটা দুঃখের গান গাইতেছিল। দ্য পোয়েট অ্যাডভাইসেস দ্য প্যাসার্স বাই টু লিসেন টু হার সং অর টু পাস ভেরি জেন্টলি সো দ্যাট শি ইজ নট ডিস্টার্ব। তো কবি উল্লেখ করে বলছে যে তোমরা ওই মেয়েটার গান শোনো, মানে আশেপাশে যারা লোকজন যাচ্ছিল বলছে তোমরা ওই মেয়েটার গান হয় শোনো, মানে চুপচাপ চলে যাও যেন তাকে কোনো প্রকার ডিস্টার্ব না করা হয়। দ্য হোল ভ্যালি ইজ ওভারফ্লোয়িং উইথ দ্য টিউন অফ হার সং, পুরো সব মানুষ যে ভ্যালি বা উপত্যকা জুড়ে যেন তার গানটা ছড়িয়ে গেছে আর কি, এত সুন্দর গান গাচ্ছে। আর সং ইজ সুইটার দেন দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল, ইভেন তার গানটা কি নাইটিঙ্গেল গানের চাইতে আরো বেশি সুন্দর আর কি। অ্যান্ড মোর থ্রিলিং দেন দ্য সং অফ দ্য কাক, অথবা কোকিলের গানের চাইতে আরো অনেক থ্রিলিং বা ভালো। দ্য পোয়েট ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ আর সং, তবে লেখক আসলে তার গানের মিনিংটা বুঝতে পারে নাই। He guesses that perhaps she is singing about some unhappy events of the past or about some ordinary matter of the present age। মানে কবি মনে করছে হতে পারে সে অতীতের কোনো দুঃখ কষ্ট নিয়ে গান গাচ্ছে অথবা বর্তমানের কোনো জিনিস নিয়ে সে গান গাচ্ছে। টু দ্য পোয়েট হার সং ইজ নেভার এন্ডিং, এবং কবি কি বলছে তার গান আসলে কখনোই শেষ হবে না। হি লিসেন্স টু হার সং উইথ র্যাপ্ট অ্যাটেনশন, সে খুব মনোযোগ দিয়ে ওই মেয়েটার গান শুনছে। হি ইজ সো মুভড বাই হার সং দ্যাট হি ক্যারিজ দ্য মেলোডি অফ হার সং উইথ হিম লং আফটার হি ক্যান নো লঙ্গার হিয়ার ইট, মানে ওই গান দ্বারা কবি এতটাই বিমুগ্ধ হয়েছে যে সে তার গানের কিছু তার মনে একেবারে মানে খেতে নিয়ে গেছে, সাথে করে মানে সে পরবর্তীতে এগুলা শুনতে পারে, যদিও পরবর্তীতে এই মেয়েটার ভয়েস সে আর শুনবে না, বাট সে তার মানে কেউ বলতে চাইছে যে আমি যেহেতু তোমার গানটা শুনতে পাবো না, সুতরাং আমি মনে এমন ভাবে গেঁথে নিয়েছি আর যে কারণ আমি জানি পরবর্তী তোমার গান আর আমার পক্ষে শোনা সম্ভব হবে। তো হচ্ছে কবিতার সামারি। সামারিটা কি সমস্যা হচ্ছে কোনো ভাই? এরপরে বলছে থিম, থিম কি লাভ অফ নেচার ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, নেচারকে ভালোবাসা হচ্ছে এই কবিতার মেইন থিম, যেটা রোমান্টিক কবিতার অন্যতম বৈশিষ্ট্য। দ্য পোয়েট সিজ এ হাইল্যান্ড গার্ল ইন এ ফিল্ড, সে কি একটা মেয়েকে দেখছে। She is alone, she is reaping crops and singing a melancholy song. Her song was sweeter than the song of the nightingale and more thrilling than the song of cock. সে আগের কথা বাতায় যে তার গানটা অন্যদের চেয়ে অনেক ভালো। But he cannot understand the subject matter of her song as she is singing in her local dialect. তবে লেখক তার গানটা মানে বুঝতে পারেনি যে সে কি নিয়ে গান গাচ্ছে, কারণ ওই মেয়েটা সে তার নিজস্ব ডায়ালেক্ট মানে তার যে গ্রামীণ যে ভাষা সেই ভাষায় গান গাচ্ছে, তাই বলছে। এরপর বলছে হি থিংস দ্যাট পারহ্যাপস শি ইজ সিঙ্গিং অ্যাবাউট সাম আনহ্যাপি ইভেন্টস অফ দ্য পাস্ট অর অফ দ্য প্রেজেন্ট, মানে কই মনে করছে সে এত অতীত বা বর্তমান নিয়ে কোনো গান গাচ্ছে। হি ইজ সো ইমপ্রেসড বাই হার সং দ্যাট হি ক্যারিজ দ্য মেমোরি অফ দ্য সং উইথ হিম আপ লং আফটার হোয়েন হি নো লঙ্গার হিয়ার্স ইট, এবং কবি গানটাতে এতটাই বিমুগ্ধ হয়েছে যে সে সেই গানের কিছু অংশ তার হৃদয়ে গেঁথে নিয়ে গেছে যে যখন সে আর এটা শুনতে পাবে না আর কি। যে দ্য সং অফ দ্য গার্ল ইজ এ পার্ট অফ দ্য বিউটি অফ নেচার হুইচ হ্যাজ এ লাস্টিং ইমপ্রেশন অন দ্য মাইন্ড, আসলে এখানে
এই যে মেয়েটার গান এটা ধরে ইন্ডিকেট করছে নেচারের যে গান বা নেচারের সৌন্দর্য এটা সবসময় থাকে আর কি। দাস দ্য থিম অফ দ্য পোয়েম ইজ লাভ অফ নেচার, মানে কবি আসলে এখানে এই যে মেয়েটা সে আসলে নেচারের একটা সিম্বল। ওকে, সো এই কবিতা কবি সে নেচারকে যে কতটা ভালোবাসে যে সে তার গান শুনে সেটা তার হৃদয় ধারণ করছে, সেই থিমটা নিয়ে কবি কবিতাটা লিখছে। এরপর বলছে কি জেনারিক ফর্মটা কি, দ্য পোয়েম ইজ এ লিরিক, এটা একটা লিরিক পোয়েম কারণ কবিতার মনে আশা আকাঙ্ক্ষা এখানে শেয়ার করছে, মানে তার পার্সোনাল থট চিন্তা ভাবনা। সাবজেক্টিভিটি ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট অফ লিরিক্যাল পোয়েট্রি, এবং লিরিক্যাল পোয়েট্রির অন্যতম একটা বৈশিষ্ট্য কি সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি বলতে কি বুঝি, কবিতার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করে, তাই বলছে যে ইন দিস পোয়েম দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ পার্সোনাল ফিলিং অ্যান্ড থট। এরপর বলছে ইমাজিনেশন ইজ অ্যানাদার মার্ক অফ লিরিক্যাল পোয়েট্রি, সেটা লিরিক্যাল পোয়েট্রিতে কি থাকে, ইমাজিনেশনের গুরুত্ব থাকে। ইন দিস পোয়েম দ্য পোয়েট গেসেস দ্য থিম অফ দ্য সং অফ দ্য সলিটারি রিপার। হুম থ্রু ইমাজিনেশন, সে আসলে কল্পনা এখানে সলিটারি রিপার যে আর কি যে মেয়েটা গান গাচ্ছে তার কথা এখানে উপস্থাপন করছে। লিরিক্যাল পোয়েট্রি ইজ প্রোপেল বাই প্রোফাউন্ড ইমোশন, আমরা জানি লিরিক্যাল পোয়েট্রিতে কি থাকে, ইমোশন থাকে, অ্যান্ড দ্য পোয়েট এক্সপ্রেসেস ইজ প্রোফাউন্ড ইমোশন বাই ডিসক্রাইবিং দ্য ইফেক্ট অফ দ্য সং অন দ্য কি অন হিজ মাইন্ড, যে এই গান শোনার পরে তার মনের অবস্থা কেমন হয়েছে সেই মানে সেইটা সে কল্পনা এই কবিতা উপস্থাপন করছে, মানে সেইটা সেখানে কাল্পনিকভাবে উপস্থাপন করছে আর কি। তাই লাইক এ লিরিক দ্য পোয়েম পজেসেস দ্য রিদম অফ এ সং, এবং লিরিক কবিতা কেমন টাইপের, একটা গানের মতো, এই কবিতা একটা গানের মতো বা সং এর মতো। লিরিক হ্যাজ এ বেসিক ইউনিটি ইন ইটস থিম টোন অ্যান্ড ট্রিটমেন্ট, এটা লিরিক কবিতা থিম বা টোনের সাথে অনেকটা মিল থাকে, সিমিলারিটি থাকে, এখানে একই রকম থিম বা টোন আছে। অ্যান্ড দিস ইউনিটি ইজ মেনটেন্ড ইন দিস পোয়েম, দাস দ্য পোয়েম ইজ এ লিরিক। বলতে পারি এটা কি একটা লিরিক পোয়েম, কারণ এখানে কবি তার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করছে, ইমাজিনেশন আছে, টোন এবং হচ্ছে যে থিম, এইগুলোর মধ্যে সামঞ্জস্য আছে, সো যেগুলো মেনলি লিরিক কবিতার বৈশিষ্ট্য, সো বলতে পারি এটা একটা লিরিক পোয়েম। এরপর হচ্ছে কি টোন, এই কবিতার টোন কি, তো বলছে দ্য টোন অফ দ্য পোয়েম ইজ মেলানকলিক অ্যাজ ওয়েল অ্যাজ আর্ডেন্ট। এই কবিতার টোন কি মেলানকলিক, দুঃখের টোন, আর কি আর্ডেন্ট মানে আগ্রহ উদ্দীপক, মানে যে মানুষের মনে ভালোবাসা জাগ্রত হওয়ার মতো, যেহেতু এখানে সে নেচারের প্রতি ভালোবাসাটা এক্সপ্রেস করছে। তাই দ্য পোয়েট সিস এ রিপার হুইস অ্যালোন ইন দ্য ফিল্ড, খুবই একটা রিপার বা শস্য কাটুনিকে দেখছে যে এরকম ফিল্ডে বসে শস্য কাটতেছিল, যে শি ইজ কাটিং ক্রপস অ্যান্ড সিঙ্গিং এ মেলানকলি সং। দ্য পোয়েট ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হার সং, মানে সে তার গানের মানেটা বোঝে না, বাট হি গেসেস দ্যাট পারহ্যাপস শি ইজ সিঙ্গিং অ্যাবাউট হার সাম আনহ্যাপি ইভেন্টস দ্যাট হ্যাভ টেকেন প্লেস ইন দ্য পাস্ট, হতে পারে সে অতীতের কোনো ঘটনা সম্পর্কে গান গাচ্ছে আর কি। তাই বলছে অর পারহ্যাপস শি ইজ সিঙ্গিং অ্যাবাউট ব্যাটলস হুইচ হ্যাভ বিন ফোর্ড ইন দ্য পাস্ট, অথবা অতীতে কোনো যুদ্ধ টুদ্ধ হয়েছে সেই সম্পর্কে সে গান গাচ্ছে। এরপর বলছে যে শি মে অলসো সিং অ্যাবাউট দ্য অর্ডিনারি ম্যাটার অফ দ্য প্রেজেন্ট, অথবা সে দৈনন্দিন জীবনে ঘটা কোনো জিনিস নিয়ে গান গাচ্ছে। দ্য সাবজেক্ট ম্যাটার অফ আর সং মে অলসো বি সাম সিম্পল সরো অর সাম অফ মিজেরি, হতে পারে তার গানে অর্ধেক দুঃখ কষ্ট নিয়ে লেখা হয়েছে ইত্যাদি ইত্যাদি। যেটি এস্টাবলিশ দ্য মেলানকলিক টোন অফ দ্য, তার মানে আমরা যাই মানে অ্যাটলিস্ট যাই বললে এখন এই কবিতার কবি আসলে একটা মেলানকলিক টোনের ক্রিয়েট করছে, কিভাবে ওই মেয়েটা যে গান গাচ্ছিল সেটা অতীতের বা দুঃখের কোনো কথাবার্তা, এই জন্য বলছে দ্য টোন অফ দ্য পোয়েম মে অলসো বি আর্ডেন্ট অ্যাজ দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ ইন্টেন্স ফিলিং অফ দিস, সেটা আমরা বলতে এই কবিতা খুবই একটা আগ্রহ বা ভালোবাসা এক্সপ্রেস করছে, যেহেতু ন্যাচারাল হয়ে তার একটা আগ্রহ এই কবিতা এক্সপ্রেস করছে, এই জন্য যে হি ইজ ডিপলি মুভড বাই দ্য সং অফ দ্য সোলিটারি রিপার, সে আসলে সোলিটারি রিপার গান দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছে। টু হিম দ্য হিজ সং ইজ সুইটার দ্যান দ্য সংস অফ দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য কাকু, তার কাছে কি ওই মেয়েটার গানটা নাইটিঙ্গেল বা কাক্কু মানে কোকিলের চেয়ে তার অনেক সুন্দর বা মিষ্টি সুর। হি ইজ সো ইমপ্রেসড বাই দ্য সং দ্যাট হি ক্যারিজ দ্য মেমোরি অফ আর সং উইথ হিম অ্যান্ড হি হিয়ার্স দ্য সং ইন হিজ হার্ট হোয়েন হি ডাজ নট হিয়ার দ্য সং বাই হিজ ইয়ার্স। এই জন্য সে কি করছে, ওই গানটা দ্বারা সে এতটাই মানে হচ্ছে কি হচ্ছে মনোমুগ্ধ হয়েছে আর কি, যে সেই গানের কিছু অংশ সে তার হৃদয় ধারণ করে নিয়ে গেছে, কারণ সে জানে পরবর্তীতে এটা আর সে শুনতে পাবে না। তার মানে এই কবিতার যে টোনকে ফার্স্টে মেলান করলে পরবর্তী আর্ডেন্ট বা লাভ টাইপের মানে লাভলি টাইপের আর কি। এরপর সেখানে কোন কোন ফিগার্স অফ স্পিচ আছে, দ্য পোয়েট হ্যাজ ইউজড এ নাম্বার অফ ফিগার্স অফ স্পিচ ইন দিস পোয়েম। দ্য পোয়েম ইজ রিচ ইন ইমেজারি, এখানে আমরা প্রচুর ইমেজারি পাই। দ্য পোয়েট স্টার্টস উইথ দ্য ইমেজ অফ দ্য সোল্ডার রিপার হু ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, যেমন শুরুতে কবি একজন রিপারের কথা উল্লেখ করেছে যে হচ্ছে ফিল্ডে বসে এরকম শস্য কাটতেছিল। বলছে দেন দ্য পোয়েট প্রেজেন্টস অ্যানাদার টু বিউটিফুল ইমেজেস, এরপর আরো ইমেজ ইউজ করছে, ওয়ান ইজ নাইটিঙ্গেল সিঙ্গিং ইন দ্য আরাবিয়ান ডেজার্ট অ্যান্ড অ্যানাদার ইজ দ্য কাক্কো সিঙ্গিং ইন দ্য আর্লি স্প্রিং, মানে এখানে সে নাইটিঙ্গেল পাখির কথা বা হচ্ছে সে যে কাক্কো পাখির কথা উল্লেখ করছে আর কি। এরপর বলছে বোথ অফ দিস আর দ্য ইমেজ অফ টু বিউটিফুল বার্ডস, দ্য নাইটিঙ্গেল ইন দ্য ডেজার্ট অ্যান্ড দ্য কাক্কু ইন দ্য ফিল্ড। এরপর বলছে দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য সং অফ দ্য সোল্ডার রিপার উইথ দ্যাট অফ দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য কাক্কু, কবি এরপর কি এখানে কম্পেয়ার করছে নাইটিঙ্গেলের গানের সাথে এবং কি হচ্ছে কাক্কুর গানের সাথে ওই যে মেয়েটার গান, তার মানে এটা কি এটা হচ্ছে মেটাফোরের উদাহরণ আর কি। এরপর বলছে দ্য পোয়েট অলসো ইউজেস ইলিটারেশন ইউজ করে, যেমন এখানে দ্য লাইন্স ইলিটারেটস লাইক ল্যাশ পাশ
গ্রেইন, স্ট্রেইন, ইটিসি। এরপর কি, স্টপ হিয়ার টু জেন্টলি পাস ইজ অ্যান এন্টিথিস, এখানে সে এন্টিথিস ইউজ করছে। মানে এখানে এন্টিথিস কাকে বলে, বিপরীত ধর্মী কথাবার্তা। এটা কিন্তু ফিগার্স অফ স্পিচ, মানে যা বলা হয়, মানে এই পাশে যদি বলে ইয়েস, ওই পাশে নো, মানে উল্টো কথা আর কি। যেমন এখানে বলছে স্টপ হেয়ার অর জেন্টলি পাস, হয় থামো না হলে চলে যাও। দেখেন বিপরীত ধর্মী কথাটাকে বলে এন্টিথিস, তার মানে এখানে এন্টিথিস ইউজ করছে। উই ফাইন্ড হাইপারবল ইন দ্য প্রেস, এখানে সে হাইপারবল মানে অতিরঞ্জিত করে কথাবার্তা। হাইপারবল কি একটা ফিগার অফ স্পিচ, যেখানে যে জিনিস যেমন তার সাথে বেশি অতিরঞ্জিত মানে অতিরিক্ত করে বলা হয়। এখানে যেমন বলছে ব্রেকিং দ্য সাইলেন্স অফ দ্য সিজ, তার সুর এমন যে সেটা সমুদ্রের নীরবতা পর্যন্ত ভেঙে দেয়। তার মানে এটাকে অতিরঞ্জিত করে বলা, সেটাকে হাইপারবল। মানে এরকম বিভিন্ন ফিগার্স অফ স্পিচ ইউজ করছে এখানে। এরপরে যে রাইম স্কিম, এটা কি হচ্ছে, ওই যে আমি যেভাবে শিখেছিলাম ওইভাবে কি লিখতে পারবেন না? আচ্ছা, আর কি আছে? এরপর আছে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ দ্য সং অফ দ্য সোল্ডার রিপার অন দ্য পোয়েট, এটা অতটা ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন সচরাচর আসে না রিডিং স্কিল, ঠিক আছে? তো এই হচ্ছে সলিটারি রিপার আর কি, ঠিক আছে? আহ, আর কি আছে আমাদের সিলেবাসে? আর বোধহয় নাই আর কি, যে কটা পড়লাম আশা করা যায় আনসিন এগুলোর মধ্যে থেকে আসার সম্ভাবনা আছে। আর সিন্স আপনার এখন মানে ফাঁকি আছে কোনটা কোনটা, আজকের জন্য হচ্ছে মনে হয় পড়া দিয়েছিলাম টু অটাম আর হাউ ডু আই লাভ দি, নাকি এই দুটো কি হয়েছিল? আচ্ছা, আচ্ছা, তার মানে আমরা আনসিন মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট অলমোস্ট কভার করেছি আর কি, ঠিক আছে? তো এখন আপনি এক কাজ করিয়েন, এই যে কটা সিন আছে এগুলো আপনি আপনার মতো করে লিখে লিখে আমাকে জমা দিয়েন, কেমন? আর নাকি সিনগুলো পড়াই দেওয়া লাগবে? হ্যাঁ, কোনটা, এই যে পাইক আর পিওন, ওই দুইটা? আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমরা পাইকার পিওনো পড়বেন। আর আপনি মানে এই যে যে কবিতাগুলো অ্যাটলিস্ট এখান থেকে পড়লাম আর কি, বা আমি পড়াইলাম, সিন আনসিন উভয়গুলো আপনি একটু একটু করে লেখার চেষ্টা করবেন নিজের মতো করে, অ্যাটলিস্ট থিম সামারি, মানে থিম এবং সামারি পড়লে কিন্তু যে কোনো আনসার করা সম্ভব অ্যাটলিস্ট, মানে দেখবেন একই কথা ঘুরেই ফিরে আসে, ওকে? সুতরাং এইগুলো একটু নিজে নিজে লিখে আমাকে দেখায়। আর হচ্ছে যদি এভাবে কন্টিনিউ করেন তাহলে দেখবেন হয়ে গেছে আর কি, ওকে? তো দেখি আগামীকালকে হচ্ছে ওই পাইক আর পিয়ানো কমপ্লিট করে দেন নেক্সট উইক থেকে আমরা আবার রোমান্টিক পোয়েট্রি শুরু করবো, না কেমন? আচ্ছা রে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে হোমওয়ার্ক আপনি ওই যে যে দুইটা ছিল ওই দুটোই লিখে আমাকে জমা দিয়ে, ওই যে যে হচ্ছে বিকজ আই কুড নট, না ওইটা না, হাউ ডু আই লাভ দিয়ে, আর হচ্ছে টু আটাম। টু আটামটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা খুব, মানে কবিতা, এটা অনেকবারই আসছে মনে হয়, 17তে আসছে, আরো যেন কোনবার আসছে ওরা সম্ভবত, ঠিক আছে? ওকে।